এই সরকারই প্রথম আঙ্গুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সে ইস্তেহারের দফাওয়ারি কাজ শুরু করেছে। আপনি দেখেছেন যে ঈদের আগে সরকার ক্ষমতা গ্রহণের একদিন পরেই তো রোজা শুরু হয়। রোজার পর ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। তারপরে পহেলা বৈশাখে কৃষক কার্ড, তারপর অন্যান্য যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি বাস্তবায়ন আরম্ভ হয়। এখন গোটা ব্যাপারটাকে খুব সামগ্রিকভাবে দেখতে হবে। আমি যেটা মনে করি সেটা হলো এই যে আমরা একটা স্লোগানের পটভূমির মধ্য দিয়ে কিন্তু এই সরকার পরিবর্তনটা দেখতে পেয়েছি। সেই স্লোগানের পরিবর্তনটা কি ছিল? আমি যদি দেয়ালের গ্রাফিতিগুলোর দিকে তাকাই, লেখা ছিল কোটা নয় মেধা। তাহলে দলীয় বিবেচনায় যখন দেওয়া হয় এটি কিন্তু মেধার ভিত্তিতে নয়, এটা হয় একটা কোটা। অমুক জামাত করে, অমুক বিএনপি করে, এটা তাদের কোটা। কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর দাবি করেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এখন এই যোগ্যতাটা কে নির্ধারণ করবে এবং যোগ্যতাটা নির্ধারণ করবে সবকিছু কিন্তু আমাদের বিবেচনা করার একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি র্যাঙ্কিংয়ে খোঁজেন, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে জায়গায় গিয়েছে তার দায় কে নেবে? কেন ঢাকা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মতো র্যাঙ্কিংয়ের স্তরে যেতে পারছে না? কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজকে সিঙ্গাপুরের মতো ক্ষুদ্র দেশ তার র্যাঙ্কিংয়ে যেতে পারছে না? সেই জায়গায় কিন্তু আমরা যোগ্য অযোগ্যের জবাবটা পেয়ে যাব। আমি আপনাকে খুব স্পষ্ট বলি, রাগডাক না রেখে, এখানে রাগডাক রাখতে চাই না। বাংলাদেশের একটা বিভাজিত সমাজ আছে। এই বিভাজিত সমাজে শিক্ষকদের মধ্যে কেউ না কেউ লাল দল করেন, নীল দল করেন, গোলাপি করেন। নীল, গোলাপি, সাদা, এই তো এরশাদের একটা গোলাপি ছিল, বিএনপি সাদা দল, আর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নীল দল। নীল দলের অ্যাবসেন্সে যোগ্য মানুষ যারা আছে এদের গায়ে কিছু না কিছু বিএনপির গন্ধ আছে। 2-4 জন রেয়ার খুঁজলে এনসিপি পাওয়া যাবে, আর কিছু জামাত, গুপ্ত জামাত পাওয়া যাবে। তো এমনকি নাহিদ ইসলাম বলেন যে এনসিপি খুঁজে খুঁজে দিতে হবে, তাইলে নিরপেক্ষ হবে। আমি তো এনসিপি দিব না। আমাকে গভর্নমেন্ট, আমাকে জনগণ বাংলাদেশের সরকার পরিচালনা করার জন্য, জনগণের সেবা করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছে। আমি তো সেখানে বিএনপি লুকিয়ে দিব। কিন্তু এই সরকারের দায় নাই, তাহলে দায় কার? এই দায়টা কোনোভাবেই ডক্টর ইউনূসের সরকারের উপর এই সরকার দেয় না। কিন্তু একটা যে চুক্তি করে গিয়েছেন ডক্টর ইউনূস, সেটার সুবিধা কি আমরা পেয়েছি গত 6 মাসে? এইটার তো একটা ব্যাখ্যা আমরা চাইতে পারি। কিন্তু ইউনূস সাহেবের কাছে কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না, ইউনূস সাহেবকে কোনো প্রশ্ন করা যাবে না, ইউনূস সাহেবের 18 মাস নিয়ে কোনো ধরনের অভিযোগ কোথাও করা যাবে না, এবং এই অভিযোগ করলে সেটা আমলে নেওয়া হবে না। এখানে রহস্যের কিছু নাই। এইটা উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেজন্য নোবেল যারা পায় তাদেরকে কোনো প্রশ্ন করা যায় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য, নোবেল পুরস্কার তো আমাদের কোনো কাজে লাগে নাই। এই পুরস্কারটা উনিও পেয়েছেন, গ্রামীণ ব্যাংকও পেয়েছে। কিন্তু এই নোবেল পুরস্কারের ব্যক্তি যিনি, তিনি যদি তার ব্যবস্থাপনা কৌশল কিংবা তার রাজনৈতিক অবস্থান কিংবা তার অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা তার সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা, এইসব দিয়ে তিনি যদি আমাদেরকে কোনো না কোনো সমস্যা থেকে উদ্ধার করতে পারতেন, তাহলে আমরা বুঝতাম যে এটা আমাদের জনগণের কোনো কাজে লেগেছে। জনগণ তো আসলে রেজাল্ট আশা করে। মোশাররফ আহমেদ ঠাকুর, নিশ্চয়ই আপনি দেখেছেন এনসিপি যেভাবে সরকারের 180 দিনের খতিয়ান তুলে ধরেছে। এনসিপি বলছে যে অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার দৃষ্টান্ত। তারা বলছে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। কি বলবেন? ধন্যবাদ জুই আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। এই সরকারই প্রথম আঙ্গুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সে ইস্তেহারের দফাওয়ারি কাজ শুরু করেছে। আপনি দেখেছেন যে ঈদের আগে সরকার ক্ষমতা গ্রহণের একদিন পরেই তো রোজা শুরু হয়। রোজার পর ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। তারপরে পহেলা বৈশাখে কৃষক কার্ড, তারপর অন্যান্য যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি বাস্তবায়ন আরম্ভ হয়। 2 নম্বর হচ্ছে, আমি অন্যদিকে দেখাই গণমাধ্যমের দিকে। গণমাধ্যমের এদিকে আপনারা শুনতেন যে আগে আওয়ামী লীগের সময়ে ওই পিসিআর থেকে এখানে নির্দেশনা আসতো, এটা তাড়াতাড়ি একটু বিজ্ঞাপনে যান, ওটা বন্ধ করেন।
উমুককে বন্ধ করে, উমুককে এই পয়েন্ট বন্ধ করে। আমরা পাশ থেকে হয়তো শুনতাম। এইরকম তো কেউ আজ পর্যন্ত এই 6 মাসে কোনো গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়াতে কেউ ফোন করে নেই সরকারের পক্ষ থেকে। তারপরে আপনি দেখুন, এক প্রদীপ মাত্র 203 জনকে খুন করেছিল। 204 নম্বর খুনটা হচ্ছে মেজর সিনহা। তারপরে সরকার নড়ে চড়ে বসতে হয়। এটা আপনি দেখুন যে আওয়ামী লীগ 10 লাখ লোকের সমাবেশ ভেঙে দিয়েছিল 28 অক্টোবর 2023। তো এইরকম যে আমি আপনাকে বলছি যে এইগুলো একটাও ঘটে নাই। তো এখন যে জিনিসটা হচ্ছে, এই সরকার ক্ষমতা গ্রহণের 12 দিনের মাথায় আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধের যে প্রভাব বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের এই অঞ্চলে তো বটেই। কারণ আমরা এই অঞ্চলে জ্বালানি আমরা এই অঞ্চল ইয়ার থেকে সংগ্রহ করে, হরমুজ প্রণালী দিয়ে সংগ্রহ করি। এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে এর প্রভাব তো পড়বে। তো এখন মাত্র সরকারের বয়স 6 মাস। এখন পর্যন্ত আমি আপনাকে বলি, কোনো এলাকায় কোনো এমপি শামীম ওসমান হওয়ার খবর আসে নাই। এখন পর্যন্ত কোনো এলাকায় কোনো এমপি জয়নাল হাজারী হওয়ার খবর আসে নাই। এখন পর্যন্ত কোনো এমপি লক্ষ্মীপুরের তাহের হওয়ার খবর আসে নাই। কিন্তু মোশাররফ ঠাকুর, নিশ্চয় আপনার মনে আছে গত পর্বে যখন আপনি এসেছিলেন, আমি দলীয়করণ নিয়ে প্রশ্ন রেখেছিলাম, আপনি নাকচ করে বলেছিলেন দলীয়করণের বিষয়টি আসলে সত্য নয়। কিন্তু আমরা দেখলাম আজও কিন্তু নাহিদ ইসলাম অভিযোগ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি। তিনি উল্লেখ করেছেন গত 6 মাসে 19 থেকে 20টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, 11টি সিটি কর্পোরেশন এবং 63টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের। কি বলবেন? আমি আপনাকে খুব স্পষ্ট বলি, রাগ ডাক না রেখে, এখানে রাগ ডাক রাখতে চাই না। বাংলাদেশের একটা বিভাজিত সমাজ আছে। এই বিভাজিত সমাজে শিক্ষকদের মধ্যে কেউ না কেউ লাল দল করেন, নীল দল করেন, গোলাপি করেন। নীল, গোলাপি, সাদা, এই তো এরশাদের একটা গোলাপি ছিল। বিএনপি সাদা দল, আর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নীল দল। নীল দলের অ্যাবসেন্সে যোগ্য মানুষ যারা আছে এদের গায়ে কিছু না কিছু বিএনপির গন্ধ আছে। 2-4 জন রেয়ার খুঁজলে এনসিপি পাওয়া যাবে, আর কিছু জামাত, গুপ্ত জামাত পাওয়া যাবে। তো এখন কি নাহিদ ইসলাম বলেন যে এনসিপি খুঁজে খুঁজে দিতে হবে তাইলে নিরপেক্ষ হবে? আমি তো এনসিপি দিব না। আমাকে গভর্নমেন্ট, আমাকে জনগণ বাংলাদেশের সরকার পরিচালনা করার জন্য, জনগণের সেবা করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছে। আমি তো সেখানে বিএনপি লোকই দিব। আমার বেস্ট ওয়ান, আপনি জিজ্ঞেস করেন যে বিশ্ববিদ্যালয়গুলোর যে ভিসি হচ্ছে এরা যোগ্য ব্যক্তি কিনা। আমি এবিএম ওবায়দুল ইসলামের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবিএম ওবায়দুল ইসলাম পোস্ট ডক্টরাল করা। এবিএম ওবায়দুল ইসলামকে 10 বছর আটকে রেখেছিল যে আওয়ামী লীগ সরকার তাকে ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে দিবে না। তো টেনিউর আসার পরে দেয়। তারপর তিনি কোর্ট যখন নির্দেশনা দিয়েছে যে তাকে দিতে হবে চেয়ারম্যানশিপ, তার টেনিউর আসতে দিতেই হবে। ধন্যবাদ জানাচ্ছি। থার্ড বা ফোর্থ টেনিউরে গিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন। সরকারি মূল্যায়ন নিয়ে তো আপনার কাছে প্রশ্ন আনবই, কিন্তু মোশাররফ ঠাকুর যে বিষয়টি ইঙ্গিত করেছে সেখান থেকে যদি আপনি 2-1 লাইন মন্তব্য করেন। যেমনটি মোশাররফ ঠাকুর বলছিল যে বিএনপি ক্ষমতায় এসে তো আসলে বিএনপির লোকজনকেই বিভিন্ন জায়গায় বসাবে, সেটি কি আসলে দলীয়করণ কিনা, কিংবা তারা কি এনসিপির লোক খুঁজে খুঁজে বসাবে কিনা? আমাদের এখন গোটা ব্যাপারটাকে খুব সামগ্রিকভাবে দেখতে হবে। আমি যেটা মনে করি সেটা হলো এই যে আমরা একটা স্লোগানের পটভূমির মধ্য দিয়ে কিন্তু এই সরকার পরিবর্তনটা দেখতে পেয়েছি। সেই স্লোগানের পরিবর্তনটা কি ছিল? আমি যদি দেয়ালের গ্রাফিতিগুলোর দিকে তাকাই, লেখা ছিল কোটা নয় মেধা। তাহলে দলীয় বিবেচনায় যখন দেওয়া হয়, এটি কিন্তু মেধার ভিত্তিতে নয়, এটা হয় একটা কোটা। অমুক জামাত করে, অমুক বিএনপি করে, এটা তাদের কোটা। কিন্তু মোশাররফ ঠাকুর দাবি করেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এখন এই যোগ্যতাটা কে নির্ধারণ করবে এবং যোগ্যতাটা নির্ধারণ করবে, সবকিছু কিন্তু আমাদের বিবেচনা করার একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি র্যাঙ্কিংয়ে খোঁজেন, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে জায়গায় গিয়েছে তার দায় কে নেবে? কেন ঢাকা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মতো র্যাঙ্কিংয়ের স্তরে যেতে পারছে না? কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজকে সিঙ্গাপুরের
মতো ক্ষুদ্র দেশ তার র্যাঙ্কিংয়ে যেতে পারছে না, সেই জায়গায় কিন্তু আমরা যোগ্য অযোগ্যের জবাবটা পেয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি পরিমাণ গবেষণা হচ্ছে এবং এই গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা রাখা হচ্ছে এবং সেখান থেকে কতটা গবেষক তৈরি হচ্ছে, কি থিসিস হচ্ছে, আমরা জাতি জ্ঞানতাত্ত্বিক জায়গায় কি পাচ্ছি ইত্যাদি প্রশ্নের ভেতর থেকে কিন্তু উত্তরটা বেরিয়ে আসে। দলের লোক দলীয় আনুগত্য কারণের পদায়ন হবে, এটা আমাদের দেশের সংস্কৃতি। আপনি দলের লোক দিয়েছেন, সে মেধাহীন অযোগ্য ছিল, এটা একটা আলোচনা। কিন্তু দলের লোকের বাইরেও যদি মেধাবী লোক থাকে এবং তার যদি কাজের প্রতি লয়ালিটি থাকে, মতাদর্শ কেন তার যোগ্যতার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে? কেউ যদি লেফটিস্ট হয়, কেউ যদি আপনার অন্য চিন্তা লিবারেল ডেমোক্রেট হয়, কেউ যদি আপনার সোশ্যালিস্ট হয়, তাহলে সেই মতাদর্শিক চিন্তা কেন মেধা থাকা সত্ত্বেও তার যোগ্যতার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে? পৃথিবীতে বড় বড় প্রফেসররা ভিন্ন মতাবলম্বী, অনেকে নোবেল প্রাইজ পাওয়ার মতো, যারা একসময় নোবেল প্রাইজ অনেকে ডিনায়ও করেছে, সেই রকম লোকেদেরও তো আমরা দেখেছি অনেক ভালো ভালো জায়গায়। কিন্তু বিরোধী দল যেমনটি বলছে 6 মাসে প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। 6 মাসের এই সময়ের পরিক্রমায় প্রতিটি ক্ষেত্রেই কি সরকার ব্যর্থ হয়েছে? এনসিপি সংবাদ সম্মেলনে আজ সরকারের 180 দিনের খতিয়ান তুলে ধরেছে। সেখানে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মোট 19টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে এমনটি দাবি করছে তারা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাতিল ও দলীয়করণের অভিযোগ এনেছে। কিভাবে দেখছেন? কিছু কিছু অভিযোগ সত্য, কিছু কিছু জায়গাতে সরকার একদমই রাজনৈতিক আচরণ করছে। এই সরকার রাজনৈতিক দলের সরকার, এই ব্যাপারে তো সন্দেহ নাই। কিন্তু এই সরকার কথা দিয়েছিল যে তারা মেধাভিত্তিক একটি সমাজ তৈরি করবে এবং মেধাবীদেরকে অনেক গুরুত্ব দিবে। কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানে প্রকৃতই মেধার প্রয়োজন, সেরকম জায়গাতে সরকার দলীয় বিভিন্ন সংগঠন মেধার পরিবর্তে দলীয় ব্যক্তিদেরকে প্রমোট করছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটাকে মানতে হবে এবং এইটা সরকারের ভাবমূর্তির ক্ষতি করছে। তারপরে দ্বিতীয় যে ভাবমূর্তির ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি সংকট এবং অন্যান্য সংকট যে হবে, এটা একটা প্রেডিকশন মডেলিং থাকার কথা। এই সরকার যখন ক্ষমতায় আসেন, এই সরকারের সাথে জড়িত বিভিন্ন বুদ্ধিজীবীরা বলেছিলেন যে তাদের একটা প্রেডিকশন মডেলিং আছে, তারা হোমওয়ার্ক করেছেন। কিন্তু যদি হোমওয়ার্ক থেকেই থাকে তাহলে সেই হোমওয়ার্কটা ভালো হয় নাই। মানে অনেক হোমওয়ার্ক আছে না যে পরের দিন আপনি সকালবেলা। 6 মাস পরে সে সরকার দাবি করছে বিদ্যুৎ কিংবা জ্বালানি সংকটের দায় সরকারের নয়, আসলে কি তাই? না, সরাসরি আপনি সরকারকে দায়ী করতে পারবেন না, কারণ একটা ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটেছে সারা পৃথিবীতে। সাপ্লাই চেইন এটা ব্যাহত হয়েছে, যে কারণে জ্বালানি তেলের যে সরবরাহর যে ক্রমাগত প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেটি তো আছে। কিন্তু এই সরকারের দায় নাই, তাহলে দায় কার? এই দায়টা কোনোভাবেই ডক্টর ইউনূসের সরকারের উপরে এই সরকার দেয় না। কিন্তু একটা যে চুক্তি করে গিয়েছেন ডক্টর ইউনূস, সেটার সুবিধা কি আমরা পেয়েছি গত 6 মাসে? এইটার তো একটা ব্যাখ্যা আমরা চাইতে পারি। কিন্তু ইউনূস সাহেবের কাছে কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না, ইউনূস সাহেবকে কোনো প্রশ্ন করা যাবে না, ইউনূস সাহেবের 18 মাস নিয়ে কোনো ধরনের অভিযোগ কোথাও করা যাবে না, এবং এই অভিযোগ করলে সেটা আমলে নেওয়া হবে না। তো এইটা তো খুব অসুবিধাজনক হয়ে গেছে। রহস্যজনক কোনো কারণ আছে কি? এখানে রহস্যের কিছু নাই। এইটা উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেজন্য নোবেল যারা পায় তাদেরকে কোনো প্রশ্ন করা যায় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য, নোবেল পুরস্কার তো আমাদের কোনো কাজে লাগে নাই। এই পুরস্কারটা উনিও পেয়েছেন, গ্রামীণ ব্যাংকও পেয়েছে। কিন্তু এই নোবেল পুরস্কারের ব্যক্তি যিনি, তিনি যদি তার ব্যবস্থাপনা কৌশল কিংবা তার রাজনৈতিক অবস্থান কিংবা তার অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা তার সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা, এইসব দিয়ে তিনি যদি আমাদেরকে কোনো না কোনো সমস্যা থেকে উদ্ধার করতে পারতেন, তাহলে আমরা বুঝতাম যে এটা আমাদের জনগণের কোনো কাজে লেগেছে। জনগণ তো আসলে রেজাল্ট আশা করে। তো সেই জন্য আপনি দেখেন সরকার হামের জন্য দুর্গতিতে পড়েছে, কিন্তু হামের জন্য দোষী কে সেটা সরকার বলে না, তদন্ত করে নাই। সরকারি যে জ্বালানি সংক্রান্ত ঝামেলায় পড়েছে, কিন্তু এই জ্বালানি কিনতে গেলে আমেরিকার কাছে যেতে হচ্ছে। আর স্পট মার্কেটে জ্বালানি সংগ্রহ করার জন্য যে ধরনের অসুবিধা সরকার ফেস করছে, সেটা কিন্তু আসলে ফেস করতেই হবে, কোনো উপায় নেই। ফলে এখন সরকার বর্ধিত মূল্যেও জ্বালানি কিনতে গিয়ে, গ্যাস কিনতে গিয়ে পাচ্ছে না। এখন তাহলে দায়ী কার সেটা বলতে হবে। কিন্তু কিছু কিছু জায়গাতে অহেতুকই আমার কাছে মনে হয়েছে যে সমস্যা তৈরি করা হচ্ছে। যেমন আমি কয়েকটা বিভাগের কথা বলতে পারি। একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগে চূড়ান্ত অব্যবস্থাপনা হচ্ছে এবং সেইখানে সরকার দলীয় যে চিকিৎসকদের সংগঠন আছেন, তারা ঠিক স্বাধীনতা চিকিৎসক পরিষদের মতো আচরণ করছেন। একসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ
এইভাবে সব বদলি নিয়ন্ত্রণ করতো, পোস্টিং নিয়ন্ত্রণ করতো, এখন তারাই করছেন। একটা মেধাভিত্তিক কমিউনিটিতে মেধাবীদের কি গুরুত্ব দেওয়া উচিত, কে কোন দল করেছে এটা কোনোভাবেই গুরুত্ব দেওয়া উচিত না। যদি কিন্তু সত্যি আপনি আসার আগে মোশাররফ আহমেদ ঠাকুর দাবি করছিল যাদের নিয়োগ দিচ্ছে বিএনপি তারা আসলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অবশ্যই আছে এই ব্যাপারে কোনো, হ্যাঁ এইটা বললে পরে অসুবিধা হবে। কেন আছে আমি ওনাকে জিজ্ঞেস করি না, ওনার যোগ্যতা কম, উনি কেন নিয়োগ পায় নাই? তাইলে না, আমার থেকে আরো যোগ্যতা এটা এখন যারা দল করে, আরো আছে। এটা যারা দল করে তারা বলবে, কারণ তাদের উপায় নাই, কিন্তু বা দলকে সমর্থন করে তারা বলবে। কিন্তু এরকম বহু যোগ্য মানুষ আছেন বিএনপিতে, তারা কোনো জায়গায় পাচ্ছেন না, এবং তাদের অভাব অভিযোগ, তাদের হতাশা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসছে। এখন এটা কিন্তু আমি সমালোচনার জন্য বলছি না, এটা এই জন্য বলছি যে মেধাভিত্তিক সমাজ তৈরি করতে গেলে সবসময় দলের পরিচয়কে বাইরে ফেলে দিতে হবে। কেন? কারণ সব দলেই মেধাবী লোক আছেন এবং তারা সকলেই বাংলাদেশের আর সেখানেও মোশাররফ আহমেদ ঠাকুর প্রশ্ন রেখেছে বিএনপি ক্ষমতায় এসে কি তাহলে এনসিপি লোকজনদের নিয়োগ দেবে বা জামায়াতের লোকজনদের সেরকম মেধাবী লোক থাকলে একজন দুজনকে দিবে, কারণ বিএনপি তো দেশের দায়িত্ব নিয়েছে, তাই তো দলের দায়িত্ব নেয় নাই। দলের ভোটাররা ছাড়াও বিএনপিকে অনেকে ভোট দিয়েছে। শুধু কি দলের ভোটে একটা সরকার ক্ষমতায় যায়? দলের ভোটাররা যেমন ভোট দেয়, দল নিরপেক্ষ আমার আপনার মতো যারা মধ্য অবস্থানে থাকে তারাও বিভিন্ন সময় অবস্থা বিবেচনা করে, পরিস্থিতি বিবেচনা করে দলকে ভোট দেয়। ফলে এই লোকগুলির কথা তো চিন্তা করতে হবে। আমি আপনাকে একটা সহজ অঙ্ক দিই, বিরোধী দল করছে সেই বাস্তবতা অস্বীকার করার সুযোগ আমি নেই। আপনাকে একটা সহজ অঙ্ক বলি। ধরেন বাংলাদেশে বিএনপির সমর্থক 30%, তাহলে বাংলাদেশের মেধাবীদের মধ্যে 30%, এমন তো না যে ওই 30%-এর মধ্যে বাংলাদেশে 100% মেধাবী আছে। তো ধরে নিচ্ছি বিএনপি এবার কত পার্সেন্ট ভোট পেয়েছে? 51%। ধরে নিলাম বাংলাদেশের সব মেধাবীর অর্ধেক হচ্ছে বিএনপিতে। কিন্তু এটা বলা যাবে না কি জন্য? কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করে নাই। তাহলে আওয়ামী লীগের ভোটাররা আমরা ধরে নিচ্ছি অনেকেই বিএনপিতে ভোট দিয়েছেন, তো এইখানে আওয়ামী লীগের ভোটও আছে। কিন্তু ধরেন তাও তর্কের খাতিরে স্বীকার করছি যে 51% ভোট পেয়েছে, মানে বাংলাদেশে 100 জন মেধাবীর মধ্যে 51 জন বিএনপির। তাহলে 49 জন তো বিএনপিতে নাই, কিন্তু ওইখানে মেধাবী আছে না? সেই মেধাবীদের কি রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে, বাংলাদেশের কাজে অংশগ্রহণ করার অধিকার নাই কিংবা যোগ্যতা নাই? সেই প্রশ্নে আমি মোশাররফ আহমেদ এখন সেই যোগ্যতা আসেন, এইবার আসেন, ধরেন এই বাকি 49 জনের মধ্যে অর্ধেক হচ্ছে জামাত আর এনসিপির, ধরেন ঠিক আছে, ওরা বিরোধী দল, ওদেরকে জায়গা দিলাম না। বাকি যে অর্ধেক, অর্থাৎ 49-এর অর্ধেক, মনে করেন আমি ধরে নিচ্ছি 23%, এই 23% তো দল নিরপেক্ষ, যারা কোনো দল করে না। এরা থাকে সবচেয়ে বিপদে, জানেন? এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন জায়গা পায় না, কারণ আওয়ামী লীগের সমর্থকরা এসব বলে কি যে উনি তো আওয়ামী লীগের না, ওনারা কেন দিবেন? আবার যখন বিএনপির আসে তখন আবার বিএনপির লোকেরা এসে বলে আমরা এতদিন বিএনপির জন্য কাজ করেছি, ওনাকে কেন দিবেন? তাহলে যে লোকটা জীবনে দল করলো না, সে দেশের সেবা করার কোনো জায়গা পায় না। থাকছে মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আপনাকে বলি যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের যে প্রধান হন, বেসিক্যালি এখানে একটা লিডারশিপের কোয়েশ্চেন আছে। ইটস এ কোয়েশ্চেন অফ লিডারশিপ। সবাইকে অ্যাকোমোডেট করে যে ওই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেবেন, এই প্রতিষ্ঠানটাকে কার দৃষ্টি থেকে এগিয়ে নেবেন। আমি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি স্যাম্পল হিসেবে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জুলাই আগস্টের আন্দোলনে যদি দেখেন, এবিএম ওবায়দুল ইসলাম একজন সম্মুখ সারির একজন লোক। এবিএম ওবায়দুল ইসলাম, এদের মধ্যে যে কয়জন, আসিফ নজরুল, এবিএম ওবায়দুল ইসলাম আর কয়েকজন শিক্ষক, এদের মধ্যে যদি দেখেন এবিএম ওবায়দুল ইসলাম ফার্স্ট হওয়া ছেলে, এবিএম ওবায়দুল ইসলাম শেষ করি ডক্টরেট করা, পোস্ট ডক্টরেট করা। তো এবিএম ওবায়দুল ইসলাম আন্দোলনে ছিলেন কিনা, তিনি এর মধ্যে তার যোগ্যতা আছে, প্লাস তার সাথে বিএনপির একটা সংশ্লেষ বা সংযোগ আছে। তো সেই কারণে তাকে মনে করা হয়েছে যে সংযোগ শেষ কথা না, ওইটার সাথে অন্যান্য জিনিসগুলি যখন তার মেধা, যোগ্যতা, আন্দোলনে আসার সাহস, যে চাকরি হারাবো তারপরে আমি আন্দোলনে ছিলাম, এই যে রিস্ক নেওয়ার, ঝুঁকি গ্রহণের যে ক্ষমতা, এইটার কারণে তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। বলেন আমার ভাইকে কথা বলেন। যেমনটি ডক্টর আব্দুল নূর তুষার তুলেছেন যে ইউনূস সরকারের কোনো ব্যর্থতা নিয়ে কেন প্রশ্ন তোলার সুযোগ নেই? ইউনূস সরকারের ব্যর্থতা নিয়ে আমি যে পরিমাণ গালিগালাজ করছি ভাই, 2024 সালের নভেম্বর থেকে তখন কেউ শুরু করেন নাই। আমি আপনাকে বলতেছি, আমি প্রথম শুরু করছিলাম যে ইউনূস অ্যান্ড হিজ সারাউন্ডিংস, এরা সবাই ভদ্রলোক, কিন্তু এরা ভিতর থেকে মানুষ ভালো না।
এবং আমার বিএনপি লোকজন আমার উপর ঝাঁপাইয়ে পড়ছে একজন, যে তুমি এটা কেন বলতেছো, কেন ঝাঁপিয়ে হ্যাঁ। পড়লো আপনার হ্যাঁ বক্তব্য কেন অনুযায়ী বলতেছো, চাচ্ছি। এখনো 2 মাস সময় হয়েছে মাত্র গভর্নমেন্টের। তো আমি বলছি দুইটা পরে আমি বলছি, যখন ডক্টর ইউনূস যে সজীব ভুঁইয়াকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্ব দিয়েছে 1000 কোটি টাকা সংগ্রহের জন্য, যে তাদের দল করতে হবে 1000 কোটি টাকা তুমি সংগ্রহ করো, এর জন্য আমি বলছি ডক্টর ইউনূস করাপশনের সে তদন্ত BNP করলো না। করাপশনের জন্য দায়ী ডক্টর ইউনূস, অন্যান্য সব জন্য চরিত্রহীনতার জন্য দায়ী। তো ডক্টর ইউনূস এই যে সজীব ভুঁইয়াকে দিয়ে 1000 কোটি টাকা উনি বেশি উঠাইছেন, এবং প্রতিটা এলজিআরডির সেক্টরিকে ওই সময় যে কয়জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে এদেরকে প্রত্যেককে 300 কোটি টাকা ওই পদ বিক্রি করা হচ্ছে। শাসনামলের দুর্নীতি নিয়ে বিএনপি সরকার কেন নিশ্চুপ? নিশ্চুপ না, মাত্র এখন তো গভর্নমেন্টের প্রায়োরিটি আছে না, অন্যান্য প্রায়োরিটি আছে। আওয়ামী লীগের যেগুলো দুর্নীতি হয়েছে ওইগুলোকে ধরতে হবে, আওয়ামী লীগ যেগুলো ওই করেছে এইগুলো করবে। এরপরে আস্তে আস্তে আপনি যদি প্রথমেই এখন আইসা ইউনূসের সাথে লাগেন, ইউনূস ইজ নট ফ্যাক্টর পলিটিক্যালি, বাট পলিটিক্যালি যারা ফ্যাক্টর, আপনার জামাতের আছে কি বলে সাম্প্রদায়িক রাজনীতি আছে, দেশকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আজকে দেখবেন একটা ছোট নিউজ আছে প্রথম আলোর শেষ পাতায়, একবারে টপে 1 কলামের একটা নিউজ, 250 বস্তা সার লুট করে নিয়ে গেলেন কৃষকরা, ক্ষুব্ধ কৃষকরা। কৃষকরা কি বাংলাদেশে লুট করে? আমি আপনাকে বলি 1994 সালে যখন সার লুটের ঘটনায় 14 জন নিহত হয়, তখন আমি নিজে মর্মাহত ছিলাম। এরপরে প্রথম যে যাই দিন একটা পুরো একটা ইনভেস্টিগেটিং রিপোর্ট দিল, এই 14 জনের একজনও কৃষক ছিল না, একজনও ক্ষেত মজুর ছিল না, একজনও কৃষির সাথে কোনো সংশ্লেষ নাই, সম্পর্ক নাই। তো এইবার বাংলাদেশকে জামাতে ইসলাম বা সাম্প্রদায়িক রাজনীতির উগ্রতাকে তারা ওইগুলোকে রূপ দিতে যাচ্ছে, কৃষকদেরকে দিয়ে কিভাবে সার লুট করা হবে সারা দেশে। তো আপনি 33 বস্তা সার ফেরত দিয়েছে পুলিশের অনুরোধে, 33 বস্তা সার তো ফেরত বাকিগুলা কই? তো আমি বলছি যে দেশে এই অবস্থাটা একটা নিতে চাচ্ছে তারা। জি, আপনি অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্টের জানাচ্ছি। 6 মাস হয় নাই, আপনি অস্থির, একেবারে গভর্নমেন্ট ব্যর্থ হয়ে গেছে। আপনি কি চান বাংলাদেশে? যদি 1 মিনিটে একটু আপনি বলতেন, গভর্নমেন্টকে কেউ ব্যর্থ বলে নাই, বলেছেন। গভর্নমেন্টকে কেউ ব্যর্থ বলে নাই। গভর্নমেন্টের কিছু কিছু কাজ নিয়ে প্রশ্ন তুলেছে, সেটা তো উঠবে। যে কাজগুলিকে মানুষ মনে করবে যে ঠিক হচ্ছে না, সেগুলো নিয়ে প্রশ্ন করবে না, সেটাই তো বিএনপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইউনূস সরকারের দুর্নীতি বিএনপির আমি আপনাকে একটা জিনিস দিই, এই যে দলীয়করণ হচ্ছে না, কিন্তু দেখেন একটু আগে মোশাররফ ভাই বলছিলেন যে বিএনপির মধ্যে যোগ্য লোক তারাই জায়গা পাচ্ছে। আমি একটা নাম উল্লেখ করে এখন বলবো, ঢাকা মেডিকেল কলেজে আমাদের ভিপি ছিল সাইফুল্লাহ, আওয়ামী লীগ সরকারের সময় তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়ে রেখে দিয়েছিল, জুনিয়ররা সব প্রমোশন পাচ্ছে, সে পায় না। হতাশায় চূড়ান্ত আক্রান্ত হয়ে সে একটা পদত্যাগপত্র সাবমিট করে দিয়েছিল। এটার পরে বহুবার অন্তর্বর্তী সরকারকে বলা হয়েছে যে এই ছেলেটি হতাশাগ্রস্ত হয়ে আসলে এটা দিয়েছে, এইটা উইথড্র করতে দেন। বলেছেন না, পদত্যাগপত্র দিলে নাকি এটা উইথড্র করা যায় না। খুব ভালো কথা। এরকম একটা ছেলে যে কিনা এইভাবে হতাশাগ্রস্ত হয়ে সে আসলে এই পদত্যাগপত্র দিয়ে দিয়েছে, এই ছেলেটা কিন্তু বাংলাদেশের একজন সেরা সার্জন। এই ছেলেটিকে ফেরত এনে আমি মনে করি যে তাকে হাসপাতালে নিয়োগ করা উচিত, চুক্তিভিত্তিক হলো। বিএনপি সরকারকে চুক্তিভিত্তিক বহুকে নিয়োগ দেয় নাই, কিন্তু এই ছেলেটাকে দেয় নাই। সে তো ছাত্র দলের হয়ে ভিপি ছিল। এইবার আসেন আমি একটা বলি, এবং শুধু তাই না, বহু লোককে চাকরি চলে গিয়েছে ফেরত এনে অন্তর্বর্তী সরকার তাদেরকে চাকরি বাকরি ফেরত দিয়ে, এমনকি ভূতাপেক্ষা শব্দ একটা আবিষ্কার করে সেটা দিয়ে তাদেরকে পেনশন পর্যন্ত দিয়ে দিয়েছে না। অথচ এই ছেলেটা বাংলাদেশের একটা সেরা সার্জন, সে ছাত্রদল করেছে, সে ছাত্রদলের ভিপি ছিল। কিন্তু রাষ্ট্রের আনুকূল্য পেতে হলে কি দলীয় পরিচয় না, দরকার নাই। কিন্তু একটু আগে দাবি করা হয়েছে না যে বিএনপি তার নিজের যোগ্য লোকদেরকে পদায়িত করেছে, মোটেও না। দলের মধ্যে যারা আরো বেশি দলবাজি করতে পারে তারা এগুলো পায়, এবং এটা আওয়ামী লীগের মধ্যেও তাই ছিল। এই বড় দলগুলির মধ্যে এটাই হচ্ছে বড় দলের সমস্যা, দলের মধ্যে যারা বেশি দলবাজি করতে পারে তারা এই পদ পদবিগুলি ভাগাভাগি করে নিতে পারে। এই ছেলেটা দলবাজি করতে পারছে না বলে এই ছেলেটা পায় নাই। জি, আমি নাম ধরে বলেছি, এটা কোনো পক্ষপাত করার জন্য একদম উদাহরণ দিয়েছি। সংকট নিরসনের পথ তৈরি করার কথা রাজনীতিবিদদের, কিন্তু রাজনীতিবিদরা আসলে সংকট নিরসনের পথ তৈরি করেন একা না। কারণ রাজনৈতিক ব্যক্তিদের আমরা আশা করি না যে তারা বিশেষজ্ঞ হবেন। তারা যেটা করবেন, বাংলাদেশের সকল মত পথের মধ্যে বিচার বিবেচনা করে
সত্যিকারের সমাধান দিতে পারেন এমন ব্যক্তিদেরকে নিয়ে এসে তাদের কথা শুনবেন, প্রস্তাবনা নেবেন এবং তারপরে সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এই সংকটগুলি দূর হবে। মুশকিল হচ্ছে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল হিজ মাস্টার্স ভয়েসের সেই গ্রামাফোনটার মতো, তারা কেবল ওই গান শোনাতে চায় তাদের লয়াল লোকজনকে, আর গান শুনতে চায় লয়াল লোকদের কাছ থেকে। এবং বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যেমনটি বলেছেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে, পুলিশ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই যে সব কথা আপনি আগে শুনেছেন না, আগেও শুনেছেন না, পথ কি তৈরি হবে? এই হুঁশিয়ারিগুলো আমরা আগেও শুনেছি। আমার মনে আছে যে আওয়ামী লীগ সরকার কিছুদিন পর পর বলতো জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা দেখতাম যে মূলত তাদের জিরো টলারেন্স ছিল যারা মাদক নেয় না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কারণ মাদক বিক্রেতা তাদের এমপি হয়। এবং তারপরে দেখতাম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ব্যাংক লুটকারী তাদের নেত্রীর সাথে বসে ডিনার খায়। তা এটা যখন আমরা দেখতাম তখন আমরা বুঝতাম যে আসলে এগুলো সব কথার কথা, রেটরিক। ফলে এটা যদি কাজে পরিণত হয়, সত্যি সত্যি চাঁদাবাজরা যদি বন্দী হয়, সত্যি সত্যি যদি দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় করছে তারা যদি সত্যি সত্যি কোনো ধরনের পিউনিটিভ মেজার তাদের বিরুদ্ধে নেওয়া হয়, যে তাদেরকে কোনো একটা আইনের আওতায় আনা হয়, তাহলে আমরা বুঝতে পারবো। যেটা আমাদের আরেকজন সমালোচক বলেছেন যে মানুষ তো রেজাল্টটা দেখতে চায়। এখন উনি একটা জায়গায় বলেছেন যে কোর্টে বসার জায়গা নাই, এরকম অবস্থা যে উকিলদেরকে কালো কোট পরে হাঁটতে হয়। আমি একটা অনেকবার বলেছিলাম যে এই কালো কোটের নিয়মটা বাতিল করলেই তো হয়। এই গরমের দেশে আমরা সেই ব্রিটিশ আমলের সেই জিনিস আমরা বহন করে চলেছি। ব্রিটিশরা এটা পড়ার জন্য বাধ্যতামূলক করেছিল, আসলে বাতিল করে গরমের সময় বাতিল করে। হ্যাঁ, কিন্তু এই শীতকালে আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, কোটই বা পরতে হবে কেন? আমি কোর্টে যাব বিচার চাইতে, আমি তো পোশাক দেখাইতে যাই না। কিন্তু আপনি দেখবেন যে একটা পোশাক তারা তৈরি করেছেন। এখন উকিলের একটা পোশাক আছে, ডাক্তারের একটা পোশাক আছে, অমুকের একটা পোশাক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে পোশাকটা আছে কিন্তু সার্ভিস ডেলিভারি হচ্ছে না। সার্ভিস ডেলিভারি তো খুবই ইম্পর্টেন্ট। আমি ধরেন এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার কথা বলি কেন, আমি এদেরকে খুব কাছের থেকে চিনি। দলীয় কারণে আরেকটা ছেলেকে বলা হলো যে তোমার কোনো ইউনিট থাকবে না, সে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করতো, ছোট্ট ছিদ্র করে সেটার মধ্যে দিয়ে সার্জারি করে। এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বড়দের তো বটেই। এই একটা স্পেশালাইজ সার্জারি তার বন্ধ করে দেওয়া হলো কেন জানেন? সে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ। প্রশ্নটা হচ্ছে সার্জারিটা যখন সে করে তখন কিছু আওয়ামী লীগের শরীরে করতো, রোগীদের শরীরে করতো। আপনি এটা বন্ধ করে দিলেন মানে সরকারি হাসপাতালে একটা উন্নত চিকিৎসা বন্ধ হইলো, কারণ অন্যরা এই কাজটা পারে না, অন্যদের শিখতে হবে, এটা ট্রেনিং হবে। এই ছেলেটা যদি এই সার্জারিটা চালিয়ে যাইতো, তার সাথে থেকে বিএনপির ডাক্তাররা এই সার্জারিটা শিখতে পারতো। শিখে নিয়ে আপনারা সারাদিন করেন এই সার্জারি, কে না করেছে। কিন্তু আমাদের দেশে এইটাই হয়, আপনি দল করেন না মানে আপনার মেধা সেখানে কোনো মূল্য পাবে না, আপনাকে দল করতেই হবে। মেধাবী লোকটাকেও দলে যাইতে হবে এই জন্য যে সে যদি দল না করে, নির্দলীয় হয়, নিরপেক্ষ হয়, তাহলে উভয় দল মিলে তাকে বাধা দিবে যে আপনি আওয়ামী লীগ না বিএনপি না, আপনি এখানে এসে কি চান, আপনি জামাতও না এনসিপিও না, আপনি কি চান। অর্থাৎ আপনাকে বাধ্য করছে রাজনৈতিক দলের লোকেরা দলীয়কৃত হতে। কারণ আপনি যদি রাষ্ট্র এবং সমাজে বড় কোনো দায়িত্ব পালন করতে চান, আপনাকে দলের ট্যাগ নিয়ে আসতে হবে, দলের সিল থাকতে হবে। ওই যে আপনি দেখবেন কসাই যে গরু নিয়ে যান রাত্রেবেলা, গরুর পশ্চাতে একটা দাগ দেওয়া থাকে, এই সকল মানুষের পশ্চাতে এই দলের দাগ না থাকলে আপনি কোনোদিন রাষ্ট্রের কোনো দায়িত্ব পাবেন না। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোক আনবে, বিএনপি আসলে বিএনপির লোক আনবে, এনসিপি আসলে এনসিপির লোক আনবে, জামাত আসলে জামাতের লোক আনবে। কোন লোক যদি কোনো দলে না গিয়ে সত্যিকারের গবেষণায় মন দেয়, সে বাংলাদেশে থাকবে না, সে বিদেশে থাকবে। আমার যেমন 39টা বন্ধু বিদেশে থাকে, শুধু একটা ক্লাসে, মানে আমি স্কুলে পড়তাম যে স্কুলের বন্ধু 39 জন বিদেশে থাকে, আমাদের ক্লাসে 76 জন ছাত্র ছিল। এখন দেখেন প্রবলেমটা কোথায়। ইউনূস সাহেব এসে কি বলছিল, ব্রেইন ড্রেইন হবে, রিভার্স ব্রেইন ড্রেইন। ওই দিক থেকে নাকি সব জ্ঞানী ব্যক্তিরা বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশে চলে আসলে কি হইতো, ওনারা কোনো দল করে না ফলে কোনো জায়গা পেত না, এরা কোনোদিন আসবে না বাংলাদেশে, কোনোদিন আসবে না। ইউনূসের লোকগুলি কেন আসছিল জানেন? ইউনূস ক্ষমতায় আছে সেই জন্য, কারণ উনি একটা ইউনূস দল তৈরি করেছিল। ইউনূস ক্ষমতা নেই, তারা আবার বিদেশ চলে গেছে। মোশাররফ আহমেদ ঠাকুর, 8 মাসে 95 কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে 62,000, এমন গবেষণা আমরা যেমনটি দেখেছি যে সামনে এনেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যদি একটু জানতে চাই, অর্থনীতি কি উল্টো পথে হাঁটছে? অর্থনীতি উল্টো পথে হাঁটছে না। তুষার ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা ভূ রাজনৈতিক একটা পরিস্থিতি বিদ্যমান, এটা না হওয়া, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত একটা যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে চিত্র সেটা দেখা যাবে না। আর কাঙ্ক্ষিত প্রত্যাশিত চিত্রটা বাস্তবায়নের জন্য আমি আপনাকে বলতেছি যে 6 মাস সময়টা অনেক বেশি না। তো এখন সিপিডিরও তো ক্যাবলা আছে, তো সিপিডির ক্যাবলা সম্বন্ধে আমি এই মুহূর্তে আমি মনে করি কিছু
বলার দরকার নেই। তবে আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে দুইজন জ্ঞানী মানুষ আমার দুই পাশে বসা, ফরাসি বিপ্লব 1789 সালে হওয়ার পরে 1792 সালে মানে 3 বছর পরে বলা হয় মুক্তির জন্য সন্ত্রাস, মুক্তির জন্য স্বৈরতন্ত্র, এবং পুরো এই ফরাসি সমাজ একটা উল্টা দিকে হাঁটে। তো আমি আপনাকে বলছি যে আমরা গৃহযুদ্ধ হয় নাই, গিলোটিন হয় নাই আমাদের বাংলাদেশে, তো মব হয়েছে, মব হয়েছে, মব ইজ দ্য হাইয়েস্ট গিলোটিন। না মব হয়েছে, বাট ওই রকম না মব হয়েছে। তারপরে আমি আপনাকে বলতেছি যে আমরা ওই রকম কোনো অবস্থায় করি নাই। আমি শেষ করি কথাটা। সেই ক্ষেত্রে বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশ সত্যি যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ৬২,০০০ মানুষ বেকার হলো 6 মাসে এবং ৯৫ কারখানা 8 মাসে বন্ধ হয়ে গেল। এর দায় কি সরকার এড়াতে পারে? কোনোভাবেই না, এবং এটাকে রাতারাতিও তারা সমাধান করতে পারবে না। কিন্তু আমি যেটা শুরুতেই বলেছি যে প্রধানমন্ত্রীকে এখানে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে দাঁড়িয়ে অন্যান্য যারা মন্ত্রীরা আছে, যারা এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে সহ বসে এক্সপার্টদের সাথে নিয়ে ডিসকাস করে জাতির সামনে অ্যাড্রেস করতে হবে, দিস ইজ দ্য ক্রাইসিস, আমি এটা ম্যানেজ করার চেষ্টা করতেছি এবং আমি অ্যাপোলজি চাইছি, আপনারা আমাকে টাইম দেন। এই যে রাষ্ট্র নেতাদের এই যে জনগণের কাছে যে ক্ষমাশীলতা, ক্ষমা চাওয়ার যে প্রবণতা, অ্যাপোলজি করার যে মানসিকতা, কারণ জনগণের সার্ভেন্ট তারা, যারা আমরা ওনাদেরকে যারা সরকারে আছেন তারা জনগণের সেবক বা জনগণের সার্ভেন্ট। এবং যেদিন মন্ত্রী এমপিরা জনগণকে স্যার বলা শুরু করবে, যেদিন সচিবরা রিক্সাওয়ালাকে স্যার বলা শুরু করবে, সেদিনই বুঝবেন যে গণতন্ত্রের চাকা অল্প হলেও ঘোরা শুরু করছে। লুঙ্গি পরা মানুষকে যখন বড় বড় সচিবরা, আমলারা স্যার বলে সম্বোধন করবে, ভোটার হিসেবে সম্মান করবে, দ্যাট ইজ ডেমোক্রেসি। ওই ডেমোক্রেসিটা শুরু করবে মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই জায়গাটায় আমি যে কথা বলে শেষ করব, যে আমরা এমন একজন রাষ্ট্রপতিকে পেয়েছি যে যিনি পিওরলি পলিটিশিয়ান, অ্যাট দ্য সেম টাইম টিচার। এই ধরনের মানুষ যারা, তারা এই জায়গাতে লিড করতে পারেন, যে গণতন্ত্রের যে নিউ ডাইমেনশন, যেটা একটা অভ্যুত্থানের পরে হয়, যেখানে যাদের হেদায়েত হয়, হ্যাঁ, একটা নিজস্ব হেদায়েত, সেই আত্মশুদ্ধির কাজটা যদি করা যায়, তাহলে পরে মানুষের মনে একটা দেশ গঠনের ইতিবাচক ভাবনা তৈরি হবে। আপনাকে আমি 30 সেকেন্ড একটা সময় দিতে পারি? 30 সেকেন্ড একটা পরিসংখ্যান। ডক্টর ইউনূসের প্রথমে 1 বছরে মানুষ চাকুরি হারিয়েছে, মানুষের সংখ্যা হচ্ছে 30 লাখ, এবং তার মধ্যে 18 লক্ষ নারী। ডক্টর আব্দুল তুষার, আমরা যখন কথা বলছিলাম, বেশিরভাগ কিন্তু সংকটগুলোই সামনে এসেছে। দেশ যখন বহুমুখী সংকটে জর্জরিত, তখন বিরোধী দলীয় নেতা বলছেন 24-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সাল। তাহলে আসলে কোন যুদ্ধের জন্য তিনি প্রতীক্ষা করছেন? ওনার ক্ষমতা যাওয়ার যুদ্ধ, উনি ক্ষমতা যেতে চায়। শোনেন, আমাদের রাজনীতিবিদদের সবার স্বপ্ন হচ্ছে ক্ষমতার গদিটা। ওনারা মনে করেন যে ক্ষমতায় গিয়ে বসতে পারলে ওনাদের রাজনীতি সফল হলো। প্রবলেমটা হচ্ছে ক্ষমতার গদিতে যাওয়ার জন্য যে রাস্তাটা নেওয়া দরকার, সেটা হচ্ছে জনগণের মন জয় করা। সেটার মধ্যে তারা থাকেন না, তারা খালি রাজপথে যুদ্ধ করবেন, মারামারি করবেন, গন্ডগোল করবেন, এগুলোর মধ্যে থাকে। জি, দুলাইন এই বিষয়ে যুক্ত করবেন। আমি বলছি যে জামাতে ইসলামের ডাক্তার শফিকের যুদ্ধ একবার, ওনার দলের যুদ্ধ মানুষ বাংলাদেশ কয়েকবার দেখেছে। 47-এ উনি বাংলাদেশের কৃষকের পক্ষে ছিলেন, মুসলমানদের বিপক্ষে ছিলেন। 71-এ তিনি এই বাংলাদেশের টোটাল জনগণের বিপক্ষে ছিলেন। 96-এ একবার শুধু পক্ষে ছিলেন, 86-তে বিপক্ষে ছিলেন। উনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের বিপক্ষে যুদ্ধ করবেন। দেখেন, এই যুদ্ধের খেলা দেখতে দেখতে আমরা টায়ার্ড। আমরা একটা পিসফুল কান্ট্রি চাই এবং একটা প্রসপারাস, একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। সেটার জন্য সবার আগে যেটি দরকার, কৃতকর্মের বিচার। এই যে ইউনূসের ইন্টারিমের যে চুরি চামারি, তার বিচার, এটা একটা এক্সাম্পল সেট করা হোক, এবং আমাদের যে আমলাতন্ত্র যেটা জেকে বসেছে, সেটাকেও ধরা হোক।